সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সঙ্গে আছে আমি এস.এম. রোমানা পারভিন, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব জন্ম পরবর্তী পরিবেশ সম্পর্কে। জন্ম পরবর্তী পরিবেশ বলতে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তোমার পরিবেশের কারণে তোমার যে বিকাশ হচ্ছে সেটাই বোঝানো হচ্ছে জন্ম পরবর্তী পরিবেশ। অর্থাৎ শিশু ভূমিষ্ঠ হবার পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত যে সব উপাদান ব্যক্তির জীবনকে প্রভাবিত করে তাই হলো জন্ম পরবর্তী পরিবেশ। এই জন্ম পরবর্তী পরিবেশকে দুটা ভাগে সাধারণত ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ বলতে আমাদের চারপাশে প্রাকৃতিক কারণে যে পরিবেশটা সেটাই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। যেমন প্রাকৃতিক পরিবেশের কারণে আমাদের বেড়ে ওঠার ক্ষেত্রে আমাদের কাজকর্মের ক্ষেত্রেও প্রভাবিত হয়। যেমন যারা শীত প্রধান দেশের বাস করে তারা অধিক পরিশ্রমী হয় গরম প্রধান দেশের তুলনায়। এরপরে যারা পাহাড়ি এলাকায় বাস করে তারা অধিক পরিশ্রমী হয় যারা সমতল ভূমিতে কাজ করে তার তুলনায়। তো এই প্রাকৃতিক পরিবেশের কারণেও তোমার তুমি প্রভাবিত হচ্ছ। প্রাকৃতিক পরিবেশের কারণে যে প্রভাবিত হওয়া সেটাকেই বলা হয়েছে প্রাকৃতিক পরিবেশ কর্তৃক জন্ম পরবর্তী পরিবেশ। আরেকটা হচ্ছে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ বলতে আমরা বুঝি যে আমাদের চারপাশে যা কিছু আছে সেটাই আমাদের পরিবেশ। এখন সেই পরিবেশ বলতে আমরা পরিবার বুঝি, তারপর বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, এছাড়া আরো অনেক সংগঠন আছে, সেগুলো সামাজিক পরিবেশের অন্তর্গত। আমরা এই সামাজিক পরিবেশ নিয়ে আলোচনা করব। এই সামাজিক পরিবেশও আমাদের বিকাশের ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা রেখে থাকে। তো জন্ম পরবর্তী পরিবেশ বলতে পরিবারের কথা বলা হয়েছে। পরিবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা শিশু বেড়ে ওঠার ক্ষেত্রে। কোনো পরিবারের সদস্যরা যদি শিশুকে খুব সুন্দর যত্ন করে মানুষ করে তাহলে সে বড় হয়ে আত্মপ্রত্যয়ী এবং অনেক বেশি দক্ষ কাজে কর্মে এটা হতে পারে। আবার কোনো পরিবেশে যদি অবহেলার মাধ্যমে মানুষ হয় কোনো শিশু, তাহলে দেখা যায় যে তারা নিজেদের উপরে বিশ্বাসহীনতা থাকে তার মধ্যে এবং তার পরিবারের প্রতিও অতটা সম্প্রীতি গড়ে ওঠে না এবং হিংসাত্মক মনোভাব থাকে। অনেক সময় বিভিন্ন ধরনের যে অপরাধমূলক কর্মকাণ্ড সেগুলোতে তারা জড়িয়ে পড়ে। তাই পরিবারে কোনো একটা বাচ্চাকে বেড়ে ওঠার ক্ষেত্রে অতিরিক্ত লাই দিয়েও মানুষ করা উচিত নয়, আবার অনেক শাসন দিয়েও মানুষ করা উচিত নয়। মোটামুটি একটা এই দুটার মাঝে যে একটা সম্পর্ক, সেভাবে যদি আমরা বাচ্চাদের লালন পালন করি তাহলে পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যে সে বাচ্চাটা খুব ভালো একটা ব্যক্তিত্ব নিয়ে গড়ে উঠেছে। এরপরে শিক্ষা প্রতিষ্ঠান। এই জন্ম পরবর্তী পরিবেশের ক্ষেত্রে পরিবারের পরেই আসে শিক্ষা প্রতিষ্ঠান। কারণ পরিবারের গণ্ডি পেরিয়ে আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাই তখন শিক্ষককে আমরা অনেক একটা লিডারশিপ রোল হিসাবে দাঁড় করাই, যে শিক্ষকের কথা শুনবো। যারা শিক্ষকের কথা শোনে তারা অনেক ভালো, তাদেরকে শিক্ষকরা অনেক ভালোবাসে বা শিক্ষককে রোল মডেল হিসাবে দেখে সে, যে আমি আমার শিক্ষকের মতো হব। সুতরাং শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান বা পেয়ার গ্রুপস বা এই পেয়ার গ্রুপ থেকেও সে অনেক কিছু শিখতে পারে। তার সহকর্মীদের থেকেও সে অনেক কিছু শিখে। কোন আচরণ করা উচিত, কোন আচরণ করা উচিত নয় সহকর্মীদের সঙ্গে, সেগুলো খুব ভালোভাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখে থাকে। এরপরে সামাজিক সংগঠন। সামাজিক সংগঠন, বিভিন্ন ধরনের সংগঠনে আমরা জড়িত থাকি। যখন একটা শিশু বড় হয় বিভিন্ন আর্ট শেখার জন্য আর্ট কলেজে ভর্তি হয়, আর্ট শেখার জন্য বিভিন্ন শিল্পকলা একাডেমিতে ভর্তি হয়, অথবা
তোমার কবিতা আবৃত্তি, গান, এগুলো বিভিন্ন এক্সট্রা কারিকুলাম বা অ্যাক্টিভিটিস এর মাধ্যমে সে তার বুদ্ধিকে আরো বিকশিত করতে পারে। আমরা কতগুলো সামাজিক সংগঠন সম্পর্কে জানবো। সামাজিক সংগঠনের মধ্যে সাহিত্য বিষয়ক সংগঠন আছে, যেখানে সাহিত্য চর্চা করা হয়। যারা লেখক, যারা বই পুস্তক প্রকাশনা করে, তারা এই সংগঠনের সঙ্গে জড়িত। সংস্কৃতি বিষয়ক সংগঠন, এরা গান বাজনা এগুলোর সাথে জড়িত। সমাজসেবামূলক সংগঠন বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে জড়িত, যেমন হচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি। রাজনৈতিক সংগঠন, আমাদের বিভিন্ন রাজনৈতিক দল আছে, বাংলাদেশ ছাত্রলীগ, তারপরে হচ্ছে বিএনপি, এই সকল জামাত, এগুলো দল আছে। তো এগুলো রাজনৈতিক সংগঠন। এরপর ধর্মীয় সংগঠন, বিভিন্ন ধর্মীয় সংগঠন আছে, যেমন ইসলামী ফাউন্ডেশন বৌদ্ধদের জন্য মিশনারি, খ্রিস্টানদের জন্য মিশনারি, এরপরে হিন্দুদের বিভিন্ন মন্দির, এগুলো আছে, এগুলো আছে বৌদ্ধদের, এগুলো ধর্মীয় সংগঠন। এরপর ক্রিয়া বিষয়ক সংগঠন আছে, যেখানে ক্রিয়ার সঙ্গে যারা যুক্ত, তারা এই সংগঠনে থেকে তারা তাদের সেই দিকটাকে আরো ভালো বিকশিত করতে পারে। এবং এই সংগঠনগুলো আমাদের জন্ম পরবর্তী পরিবেশে একজন বাচ্চাকে অনেক বেশি সাহায্য সহযোগিতা করে থাকে তার বুদ্ধিবৃত্তিক বিকাশে। এরপর আমরা আচরণে বংশগত ও পরিবেশের প্রভাব, এটা নিয়ে আলোচনা করব। বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা করেছেন, ওনারা বলেছেন যে আচরণে বংশগতির প্রভাব বেশি, অর্থাৎ ইনহেরিডিটিক্যালি এটা আসে। বাবা মার বুদ্ধি বেশি হলে সন্তানের বুদ্ধিও বেশি হয়, এ কথা অনেক বিজ্ঞানীরা বলেছেন। আবার অনেক বিজ্ঞানীরা বলেছেন যে পরিবেশের কারণে বুদ্ধি বিকশিত হয়। তো এগুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে, আমরা গবেষণাগুলো দেখব যে আসলে বংশগতির প্রভাব কতটুকু, পরিবেশের প্রভাব কতটুকু কোনো একটা বাচ্চার আচরণে। এটা নিয়ে গবেষণা করছেন, আমরা প্রথমত বংশগতির প্রভাব নিয়ে গবেষণাগুলো দেখব। গবেষণা করেছেন নিউম্যান, ফ্রিম্যান এবং হলজিঙ্কার 1937-এ। ওরা গবেষণা করেছে 19 জোড়া বাচ্চাদের নিয়ে। ওরা হচ্ছে অভিন্ন যমজ। অভিন্ন যমজ সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। অভিন্ন যমজ নিয়ে গবেষণা করেছে। এর মধ্যে এক জোড়া ছিল রিচার্ড ও রেমন্ড, যারা খুব জনপ্রিয়তা পেয়েছিল। তাদের গবেষণার যে ফলাফল এসেছিল সেটাতে অনেক জনপ্রিয়তা পেয়েছিল। এর মধ্যে রিচার্ড কে 1 মাস বয়সে একজন দরিদ্র ট্রাক ড্রাইভার পালক পুত্র রূপে গ্রহণ করে রিচার্ডকে। এরা অভিন্ন যমজ ছিল। আর 23 মাস বয়সী রেমন্ডকে একজন ধনী চিকিৎসক পালক পুত্র রূপে গ্রহণ করে। এভাবে দুইটা বাচ্চাকে মানুষ করা হয়। মানুষ করার পরে 10 বছর বয়সে গবেষকদ্বয় দেখতে পান সম্পূর্ণ ভিন্ন পরিবেশে লালিত পালিত হলেও তারা প্রায় একই ধরনের ব্যক্তিগত বৈশিষ্ট্য অর্জন করেছে। তাদেরকে আলাদা পরিবেশে লালিত পালিত করা হয়েছে, কিন্তু তারা যেহেতু অভিন্ন যমজ ছিল, এ কারণে তাদের ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলো একই হয়েছে। একজন গরিবের ঘরে, একজন বড়লোকের ঘরে লালিত পালিত হলেও তাদের ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলো একই হয়েছে, অর্থাৎ বংশগতির কারণেই তারা এটা পেয়েছে। আর এরপরে এই এক জোড়া গেল রিচার্ড এবং রেমন্ড। আরো 18 জোড়া অভিন্ন যমজ ছিল। তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে পরিবেশের ভিন্নতা বুদ্ধাঙ্কের উপর প্রভাব বিস্তার করে না, তবে ব্যক্তিত্বের সংলক্ষণের উপর বেশ কিছুটা প্রভাব বিস্তার করে। অর্থাৎ বুদ্ধাঙ্ক বলতে বুঝিয়েছে আইকিউ। হ্যাঁ, পরিবেশের ভিন্নতা যদি অভিন্ন যমজ হয়, সেক্ষেত্রে পরিবেশ যদি আলাদাও হয়, তাহলে তাদের আইকিউ পরিবর্তিত হবে না। অর্থাৎ তারা যদি ধরো একজন ভালো স্কুলে পড়ছে আর একজন খারাপ স্কুলে পড়ছে, তারপরেও তাদের আইকিউ একই থাকবে, কিন্তু তাদের যে ব্যক্তিত্বের সংলক্ষণ, হ্যাঁ, ব্যক্তিত্বের বিভিন্ন সংলক্ষণ রয়েছে, তোমরা ব্যক্তিত্ব চ্যাপ্টারে পড়বে, সেই সংলক্ষণে বেশ কিছুটা প্রভাব ফেলে। মানে ব্যক্তিত্বের ক্ষেত্রে তাদের কিছুটা ভিন্নতা দেখা যায়।
এরপরে মান একটা গবেষণা করেন 1967-এ। উনি অভিন্ন যমজ সন্তান নিয়েই গবেষণা করেন। তো এখানে উনি দেখেন যে তাদেরকে 2 মাস বয়সে পৃথক করা হয়, পৃথক করে দুইটা পরিবেশে লালিত পালিত করা হয়। এরপরে 22 বছর বয়সে তাদেরকে আবার একসাথে করা হয়। একসাথে করে দেখা যায় যে তাদের বুদ্ধাঙ্কে তেমন কোনো হেরফের হয়নি, তাদের বুদ্ধাঙ্ক একই ছিল, অর্থাৎ বংশগতির কারণে এটা হয়েছে। এরপর বাউচার্ড এবং ম্যাকগুই 1981-এ একটা গবেষণা করেছেন। তাদের এক গবেষণার ফলাফলে গাণিতিক সহসম্পর্কের তুলনা করেছেন। সহসম্পর্ক বলতে কোরিলেশন বুঝিয়েছে। কোরিলেশন অর্থ একটার সাথে আরেকটার সম্পর্ক কতটুকু। এই কোরিলেশনের মান সর্বোচ্চ পরিমাণ হচ্ছে 1। মানে 1 হলে বলতে পারি যে ওই দুইটা জিনিসের মধ্যে অনেক বেশি সম্পর্কিত, অনেক বেশি সম্পর্ক। যেমন দেখো, অভিন্ন যমজের ক্ষেত্রে দেখা গিয়েছে যে তাদের কোরিলেশন পাওয়া গিয়েছে 0.86, অর্থাৎ তাদের মধ্যে মিল যে সম্পর্ক, সহ সম্পর্ক, সেটা পেয়ে গিয়েছে 86, অর্থাৎ 1-এর অনেক কাছাকাছি। অর্থাৎ সবচেয়ে বেশি বৈশিষ্ট্যগত মিল থাকবে অভিন্ন যমজদের মধ্যে। আর পিতামাতা ও শিশু মানে বাবা মার সাথে একটা বাচ্চার, শিশুর যে সহ সম্পর্ক, ওইটা পাওয়া গিয়েছে 0.56, 0.56 কোরিলেশন। আর ভাই ও বোনের মধ্যে 0.53, আপন ভাই বোনের মধ্যে। আর ভাই বোনের অর্ধেকের মধ্যে পাওয়া গিয়েছে 0.31। অর্ধেকের মধ্যে পাওয়া গিয়েছে ভাই বোনের মধ্যে অর্ধেক পাওয়া গিয়েছে 0.53, আর অর্ধেক পাওয়া গিয়েছে 0.31। আর চাচাতো মামাতো খালাতো ভাই বোনের মধ্যে পাওয়া গিয়েছে 0.15। অর্থাৎ বুদ্ধি বলো, ব্যক্তিত্ব বলো, এই সকল বিষয়ের যে মিল থাকে, সেই মিলের একটা সম্পর্ক করে এটা পেয়েছে গবেষক বাউচার্ড এবং ম্যাকগুই। উল্লেখিত গবেষণায় তারা রক্তের সম্পর্কের বিভিন্ন জনের মধ্যে বুদ্ধির সাদৃশ্য দেখতে পান। বংশগতির মাধ্যমে বুদ্ধি অর্জিত হয়। এই বাউচার্ড এবং ম্যাকগুই এই কথাগুলো বলেছেন। তো আমরা এতক্ষণ যে গবেষণাগুলো দেখলাম সেগুলো যে বংশগতির উপরে আচরণের প্রভাব রয়েছে বা সেটার গবেষণা দেখলাম। এখন আমরা পরিবেশের গবেষণা দেখব, তারপরে আমরা ডিসিশন নিব যে আসলে কার অবদান কতটুকু। আচরণে পরিবেশের প্রভাব, এটা নিয়ে গবেষণা করেন কিংসলি ডেভিস ইসাবেলা। আমরা গত ক্লাসে এই ইসাবেলার কাহিনীটা, ইসাবেলা যে গবেষণা করেছিলেন সেটা আমরা আলোচনা করেছিলাম। তারপরেও তোমাদেরকে একটু বলে দেই যে তারা, ইসাবেলা তার কালা এবং বোবা মায়ের সঙ্গে থাকতো। তো তাকে 6 বছর পর্যন্ত একটা বিচ্ছিন্ন কক্ষে রাখা হয়েছিল। তো এক্ষেত্রে দেখা যায় যে তাকে যখন উদ্ধার করা হয় এই পরিবেশ থেকে, তখন তার বয়স 6.5 বছর। 6.5 বছর হলেও 6.5 বছরের একটা বাচ্চার যে বিকাশ হওয়ার কথা সেগুলো তার মধ্যে ছিল না। এরপরে তাকে কি করা হলো, উদ্ধার করে নিয়ে আসা হলো এবং তাকে প্রশিক্ষণ দেওয়া হলো। প্রশিক্ষণ দেওয়ার ফলে 2 বছর প্রশিক্ষণ দেওয়ার ফলে প্রথম যে তখন 6.5 বছরের তার যে আইকিউ ছিল, সেই আইকিউটা বেড়ে যায় 3.5 গুণ, মানে অনেক বেশি আইকিউ বেড়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে বলা যায় যে শুধু বংশগতি থাকলেই হবে না, পরিবেশও একটা বড় ফ্যাক্টর। পরিবেশের কারণেও তোমার আইকিউ অর্থাৎ বুদ্ধাঙ্ক অথবা বুদ্ধি বৃদ্ধি পায় অথবা হ্রাস পায়। অর্থাৎ অনুকূল পরিবেশ হিসেবে যদি শিশুকে বেড়ে ওঠার জন্য বাড়িতে সঠিক পরিবেশ, ভালো স্কুল এবং শিক্ষণ সুবিধা দেয়া যায়, তাহলে ফলাফলে দেখা যায় শিশুর বুদ্ধির বিকাশ বেশি হয় বা বিকাশকে উৎসাহিত করে। এরপরে আরেকটা গবেষণা করেন স্কিপ এবং তার সহকর্মী 1978-এ। তারা গবেষণা করে দেখেন যে
যে শিশুদের দত্তক উচ্চবিত্তের পিতামাতা গ্রহণ করেন, সাথে ওই শিশুদের অন্যান্য ভাই বোনের বুদ্ধাঙ্ক তুলনা করেন। যে কোনো একটা ফ্যামিলির বাচ্চা, তারা ভাই বোন, তো তাদের একজনকে কোনো উচ্চবিত্ত পরিবারের পিতামাতা দত্তক নিল। দত্তক নেওয়ার পরে তারা মানুষ করলো। মানুষ করার পরে দেখা যায় যে ওই দত্তক শিশুদের বুদ্ধাঙ্কের গড় 111 এবং তাদের জন্মদানকারী পিতামাতার নিকট পালিত ভাই বোনের গড় হচ্ছে 95 বুদ্ধাঙ্কের গড়। অর্থাৎ দেখো, যে দত্তক নিয়েছে, ভালো পরিবেশে তাকে মানুষ করেছে, তার তার বুদ্ধাঙ্ক তার সহোদর ভাইদের তুলনায় 16 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। তাহলে পরিবেশ অবশ্যই একটা বড় ফ্যাক্টর বুদ্ধির বিকাশের ক্ষেত্রে। আচ্ছা, তো এখন আমরা যে গবেষণাগুলো দেখলাম, বংশগতির গবেষণা, আচরণের পরিবেশের প্রভাব, এগুলো থেকে বলা যায় যে বংশগতিও তোমার বুদ্ধির বিকাশের ক্ষেত্রে বা ব্যক্তির আচরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবার পরিবেশও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু বংশগতির দ্বারা সবকিছু সম্ভব নয়। অর্থাৎ এই কথাটাই বলা হয়েছে যে অনুকূল পরিবেশ যদি দেওয়া হয় এবং সেই সাথে যদি তার বাবা মা বুদ্ধিমান হয়, সেক্ষেত্রে সেটাও আসবে বাবা মা থেকে। 50% ধরো আসলো বংশগতি থেকে, আর 50% হচ্ছে পরিবেশ থেকে। এভাবে একটা বাচ্চা দুইটার সমন্বয়ে একটা ভালো ব্যক্তিত্ব সম্পন্ন এবং বুদ্ধিদীপ্ত মানুষ রূপে গড়ে ওঠে। এরপর বুদ্ধিভিত্তিক বিকাশ আমরা আলোচনা করব। বুদ্ধি হলো জগৎকে অনুধাবন করার ক্ষমতা এবং বাধা সমূহকে মোকাবেলা করার সামর্থ্য। তো সবারই কম বেশি বুদ্ধি আছে, আমরা বুদ্ধি নাই এমন কেউ নাই। যাই হোক, তো সেটা বলা হয়েছে যে বুদ্ধি পরিবেশ রূপে ভিন্নতা অর্জন করে। যেমন একজন অনেক শিক্ষিত হয়েছে তাই বলে যে তার অনেক বুদ্ধি হয়ে যাবে এমন নয়, বরং তুমি যে পরিবেশে রয়েছে সেই পরিবেশের সাথে তুমি কত সুন্দরভাবে খাপ খাওয়াতে পারছো, এটা দ্বারা তোমার বুদ্ধিকে বিবেচনা করা হবে। যেমন তুমি একটা নদী অববাহিকায় মানুষ হচ্ছ, তুমি সাঁতার জানো না, তাহলে কিন্তু তুমি অনেক শিক্ষিত, তাহলে ওই তুমি তুমি যে বুদ্ধিমান হয়ে গেলে শিক্ষার জন্য তা বলা যাবে না। বরং সে ওই পরিবেশের সাথে কে সুন্দরভাবে খাপ খাওয়াচ্ছে, সে নৌকা চালাতে পারছে, সাঁতার জানে, কিন্তু অতটা শিক্ষিত নয়, তাহলে বলা যাবে যে তারই বুদ্ধি বেশি বা সে পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারছে। এভাবে আমাদের বুদ্ধির মানদণ্ড করা হয়। আমরা বুদ্ধি চ্যাপ্টারে এগুলো সম্পর্কে ডিটেল আলোচনা করব। এখন আমরা বাচ্চাদের বুদ্ধির ভিত্তিক বিকাশ নিয়ে আলোচনা করছি। একে দুটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে শৈশবের প্রথম পর্যায় আর একটা হচ্ছে শৈশবের দ্বিতীয় পর্যায়। তো শৈশবের প্রথম পর্যায়ে গঠিত বুদ্ধিভিত্তিক ধারণা, এটা সাধারণত 2 থেকে 5-6 বছর পর্যন্ত যে বুদ্ধিভিত্তিক বিকাশ হয় সেটা বলেছে। আর বাল্যকালে বুদ্ধির উৎকর্ষ সাধন, এটা হচ্ছে 6 বছর থেকে যৌন পরিপক্কতা অর্জন না করা পর্যন্ত। এটা হচ্ছে তোমার বাল্যকালে বুদ্ধির উৎকর্ষতা সাধন। তো আমরা প্রথম পয়েন্টটা আলোচনা করব যে শৈশবের প্রথম পর্যায়ে বুদ্ধিভিত্তিক ধারণা। এক্ষেত্রে তোমার 2 থেকে 5-6 বছর পর্যন্ত যে বুদ্ধিভিত্তিক বিকাশটা হয়ে থাকে সেটা বলা হয়েছে। এক্ষেত্রে জীবন সম্পর্কে কি বলা হয়েছে, যে জীবন সম্পর্কে বলা হয়েছে যে ছোট শিশুরা প্রথমে পুতুল বা খেলনাকে জীবন্ত মনে করে, পরবর্তীতে তারা খেলনা ও মানুষকে আলাদা করে চিনতে পারে এবং যাদের জীবন আছে তাদের তারা চিনতে পারে। আর মৃত্যু সম্পর্কে এই 2 থেকে 5-6 বছরের বাচ্চারা মনে করে যে কারোর চলে যাওয়া মানেই মৃত্যু হয়ে যাওয়া। এটাও কোনো খেলনা ধরো ভেঙে গেল, তার মানে এটা মৃত্যু হয়ে গেল, অথবা কেউ প্রস্থান করেছে, তার মৃত্যু হয়ে গিয়েছে, এই ধরনের ধারণা পোষণ করে। সৌন্দর্য নিয়ে তারা গান বাজনা পছন্দ করে, গানের তালে তালে নাচতে পছন্দ করে এই সকল বাচ্চারা।
লিঙ্গ নির্ধারিত আচরণও তাদের মধ্যে দেখা যায়। 5-6 বছরের বাচ্চাদের মধ্যে সাধারণত লিঙ্গ নির্ধারিত আচরণ, অর্থাৎ সে পুরুষ, যে ছেলে, সে ছেলে সুলভ আচরণ করে, মেয়ে ক্ষেত্রে মেয়ে সুলভ আচরণ করে, এই ধরনের আর কি। ওজন সম্পর্কে প্রথম দিকে তেমন ধারণা থাকে না এদের, কিন্তু যখন স্কুলে যায় বা 5-6 বছর হয় তখন তারা ওজন সম্পর্কে ধারণা করতে পারে, যে কোনটা ভারী বা কোনটা হালকা এগুলো। সংখ্যা বিষয়ে ছোট বাচ্চারা কিছুটা অল্প কিছু সংখ্যা জানে, 2, 3, 4 এ ধরনের সংখ্যাগুলো জানে। পরবর্তীতে 5-6 বছরের বাচ্চারা এরা এরা কিছু সংখ্যা গণনা করতে পারে যখন তারা স্কুলে ভর্তি হয় আর কি। এরপরে সময় ক্ষেত্রে ওদের 2-3 বছরের বাচ্চা যারা, তারা দুই একটা বলতে পারে, যেমন দুই একটা বারের নাম বলতে পারে, শনিবার, রবিবার এগুলো বলতে পারে। আর যাদের 5-6 বছর বয়স, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা এই সপ্তাহের নামগুলো, তারপরে কোন মাস, কোন তারিখ এগুলো সম্পর্কে বলতে পারে। এরপরে স্থানের কথা বলেছে। স্থানের ক্ষেত্রে 5-6 বছরের বাচ্চারা ডানে, বামে, উপরে, নিচে এগুলো বলতে পারে। এবং শিশুরা অল্প দূরত্ব, বেশি দূরত্ব এগুলো শনাক্ত করতে পারে। নিজ সম্পর্কে ধারণায় শিশুরা এ বয়সে নিজের নাম, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম প্রভৃতি বলতে পারে, তবে সে আর্থসামাজিক মর্যাদা বা তারতম্য এটা বোঝাতে পারে না। এরপরে অঙ্গ প্রত্যঙ্গের কাজ যা বলি, এক্ষেত্রে তারা বিভিন্ন কসরত শিখে, স্কুলে গেলে তারা এই যে শারীরিক কসরত বা পিটি এগুলো করতে পছন্দ করে, এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তারা বিভিন্ন কিছু প্রদর্শন করে দেখায়। এরপরে কমিক করতে তারা খুব পছন্দ করে বাচ্চারা, বিভিন্ন জীবজন্তুর ছবি আঁকাতে, ব্যঙ্গচিত্র আঁকাতে এগুলো পছন্দ করে তারা। সামাজিক সচেতনতা, শৈশবের শিশু সহজেই সামাজিক সচেতন হয়ে ওঠে। এরা কাউকে দেখলে অনেক সময় উদার, চতুর, সংকীর্ণ মনা, বোকা বলে চিহ্নিত করে থাকে। তো এই 5-6 বছরের বাচ্চার মধ্যে যে বুদ্ধিবৃত্তিক বিকাশের এই ধাপগুলো দেখা যায় তাদের মধ্যে সাধারণত। তো এটা আমরা আরেকটু বাকি রয়েছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের এই পর্যন্তই। তোমরা ক্লাসগুলো নিয়মিত ফলো করবে। ক্লাস সম্পর্কে কোনো কথা থাকলে কমপ্লেইন বক্সে লিখবে বা কমেন্ট বক্সে লিখবে। আমি যতটুকু পারি চেষ্টা করব সেটার সমাধান করার। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।